এই ক্লাসটা নিতে, যাতে আমরা সবাই একটু ফ্যামিলিয়ার হই। এনিওয়ে, জি স্যার হচ্ছে। আচ্ছা তাহলে আমি এটা একটু বড় করি। হ্যাঁ, গুড। আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার আমি নাম দিয়েছি, তোমাদের সিলেবাসে যাই থাকুক, এই জিনিসগুলোকে এক এক করে আমরা এক এক নাম দিই। কিন্তু এটাকে এখন গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যুস এর মানে যে ইস্যুস গুলা ট্রান্স বাউন্ডারি, এটা খুব সুন্দর শব্দ আছে, ইংরেজিতে বলে ট্রান্স বাউন্ডারি, অর্থাৎ যেগুলো বাউন্ডারি মেনে চলে না। আমরা তো আর্টিফিশিয়াল এই পৃথিবীটাকে বিভিন্ন দেশে বিভক্ত করছি, ভারত, বাংলাদেশ, নেপাল, মায়ানমার। এগুলো হচ্ছে টেরিস্টোরিয়াল এলাকাগুলোকে আমরা ইয়ে করেছি, তাই না? বিভিন্ন ভাবে আমরা আলাদা করেছি, গোত্র, সম্প্রদায়, এটা সেটা, যুদ্ধ, এইসব করে। কিন্তু এনভায়রনমেন্টাল কিছু কিছু বিষয় আছে, সেগুলো কিন্তু এরকম বাউন্ডারি মানে না। হ্যাঁ, আমাদের নেপাল থেকেও কিন্তু অনেক হিমালয় থেকে বাতাস আমাদের এখানে চলে আসে, বিশেষ করে দিনাজপুর, পঞ্চগড়। এজন্য আমরা শীতকালে অনেক শীত অনুভব করি। আবার সেই ভারত মহাসাগর থেকেও কিন্তু অনেক বাতাস দক্ষিণ দিক থেকে চলে আসে। এইভাবে দেখা যাচ্ছে এগুলো ট্রান্স বাউন্ডারি, অর্থাৎ গ্লোবাল ইস্যুস, এটা কোনো দেশের না। এরকমের 4টা ইস্যু নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট, এটা খুবই পরিচিত শব্দ তোমাদের, এটা মনে হয় ক্রপ বোটানিতে পড়ছে আমি যতদূর জানি। কিন্তু দুঃখের বিষয়, তারপরেও সবার ধারণা ক্লিয়ার না। আমি যখন ভাইভাতে জিজ্ঞাসা করবো কিন্তু এগুলো, তো যখন ভাইভাতে জিজ্ঞাসা করবো দেখবো যে অনেকেই বলতে পারছে না। তারপরে আমরা আলোচনা করব গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং এটাও খুব কমন একটা ইস্যু, সবাই জানো, সবাই বুঝো, কিন্তু তারপরেও কেমন যেন কোথায় যেন একটা বুঝার ঘাটতি থেকে যায়। এরপরে আমরা করব ওজোন লেয়ার ডিপ্লেশন, এটা আমরা সবাই জানি, বুঝি, এগুলোতেও আমাদের একটা ঘাটতি থেকে যায়। এরপরে আমরা করব অ্যাসিড রেইন, এটাতেও সবাই জানো, বুঝো, তারপরে এটাতেও একটু ঘাটতি থেকে যায়। তো এই 4টা ইস্যু তোমরা যতই পড়ো, এই 4টা ইস্যু কিন্তু ইয়েতে থাকে, চাকরিতে থাকে, চাকরি বাকরি, তারপর হচ্ছে গিয়ে তোমার ভবিষ্যতে তোমরা যখন বিসিএস দিবা, বিশেষ করে যেহেতু তোমরা ফাইনাল ইয়ারে, এটা 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 বন্ধ করে দিত, বন্ধই তো আছে। যেহেতু তোমরা ফাইনাল ইয়ারে, সেহেতু তোমরা কিন্তু এই বিষয়গুলা যখন চাকরিতে তোমরা যাবা, যে কোনো চাকরিতে, সেটা ব্যাংক হোক, যেটা যে কোনো রিসার্চ প্রতিষ্ঠান হোক, অথবা বিসিএস এর ভাইবা হোক, এমনকি বিসিএস এর ইন্টারন্যাশনাল তোমার যে গাণিতিক যুক্তি ও বিজ্ঞান কি যেন একটা আছে, সেখানেও এই বেসিক জিনিসগুলো থেকে যায় সিলেবাসে। এই জন্য এই 4টা জিনিস কিন্তু আমাদের খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। তো কথা না বাড়ায় আমি এখন আমাদের প্রথম অংশে যাই। আমি আসলে, আমার কাছে একটা নোট ছিল, খুঁজে খুঁজে ওই ফাইলটা পাচ্ছি না। এনভায়রনমেন্টাল সায়েন্স বলে একটা সুন্দর ফাইল ছিল। তো আমি করছি কি, তোমাদের ছাত্রদের নোটটা স্ক্যান করে আমি নিয়ে আসছি। তোমরা যদি এই নোটটা পড়ে স্বস্তি বোধ করো, একদম মানে পরীক্ষার খাতায় যেরকম সবাই লিখে সেরকম ভাবে এখানে লেখা আছে, তো আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। এটা আমি দিয়ে দিব তোমাদের সবাইকে, এবং এটা কিন্তু তোমাদের কাছেও আছে, তোমাদের পুরাতন ছাত্রদের কাছেও আছে। আমি ওটাই জাস্ট সকালে স্ক্যান করছি, তো তোমাদেরকে একটু দেখানোর জন্য। এখান থেকে 4টা প্রশ্ন আসে এই গ্রিন হাউস ইফেক্ট থেকে, ছোট ছোট প্রশ্ন, 2-একটা বড় প্রশ্ন। তার ভিতরে প্রথম হচ্ছে হোয়াট ইজ গ্রিন হাউস, অথবা হোয়াট ইজ গ্রিন হাউস ইফেক্ট। তাহলে হোয়াট ইজ গ্রিন হাউস অথবা হোয়াট ইজ গ্রিন হাউস ইফেক্ট, এখানে 2-3 লাইন লেখা আছে, একটু লিখলে হবে। আবার অনেক সময় একটু চালাকি করে প্রশ্ন করা হয়, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন গ্রিন হাউস এন্ড গ্রিন হাউস ইফেক্ট। তাহলে কিন্তু একটু বুদ্ধিমত্তার সাথে উত্তরটা দিতে হবে, কারণ আমাদের কিন্তু এখন পড়াশোনার স্টাইল চেঞ্জ হয়ে গেছে। বলছে যে যেরকম নোটে আমি পড়াবো, ফাইনাল ইয়ারে এসে সেটা আমি কোশ্চেন করা যাবে। আমাদেরকে বলে দেওয়া হচ্ছে কোশ্চেন করতে হবে ঘুরিয়ে, যাতে ছাত্র তার নিজের
মানে কি বলা যায়, ইনোভেশনস নিজের একটা আন্ডারস্ট্যান্ডিং থেকে লিখতে পারে। তো সেই জন্য আমরা কিন্তু ঘুরায় প্রশ্ন করতে পারি, কিন্তু মূল বিষয়টা জানলে যে কোনো ভাবে প্রশ্ন করলে উত্তর দেওয়া যাবে। দেখো, গ্রিন হাউস কাকে বলে? গ্রিন হাউস এটা আমাদের বাংলাদেশেও আছে, এখন বড় বড় কিছু নার্সারিতে বাংলাদেশে গ্রিন হাউস, কিন্তু বাংলাদেশে গ্রিন হাউসের প্রয়োজন পড়ে না, গ্রিন হাউসের প্রয়োজন পড়ে না এগ্রিকালচারে। এর কারণ হচ্ছে আমরা সাব ট্রপিক্যাল কান্ট্রি, কিন্তু যারা তোমরা যারা দেখছো এবং যারা যাবা ভবিষ্যতে ইউরোপিয়ান কান্ট্রিতে অথবা একদম নর্থ কান্ট্রি গুলাতে, নর্থ আমেরিকা বলে, কানাডা এবং ইউএসএ কে বলে নর্থ আমেরিকা, আর পুরা ইউরোপটাই তো ইউরোপ। তো এই সমস্ত জায়গাগুলো নর্থ পোলের দিকে হওয়ার কারণে ওরা কিন্তু বেশ ঠান্ডায় থাকে, মানে অনেক ঠান্ডা, মাইনাস হয়ে যায়। কানাডাতে -30°C টেম্পারেচার, -30, তাই না? ঠিক সেভাবে ইউরোপের অনেক দেশে 1, 2, 3, 5, 7, 10 এরকম থাকে। তো এই সমস্ত দেশে যেহেতু তোমরা জানো যে কোনো ট্রিরই বা যে কোনো প্লান্টেরই, উদ্ভিদেরই তোমার যথেষ্ট হিট দরকার। সেই হিটটাকে রাখার, হিট ছাড়া তো প্লান্টের কোনো কেমিক্যাল রিয়াকশনই হয় না। যে কোনো জিনিস কিন্তু গরমে ফুটে, দেখবা যে কোনো জিনিস গরমে টকবক করে, তাই না? কেমিক্যালে আমরা যেগুলো দেখছি, তাহলে গরম যদি না হয় তাহলে কিন্তু কোনো কিছুই হয় না। তো সেই জন্য গরম রাখার জন্য তারা করে কি, গরম রাখার জন্য টু পার্টিসিপেন্ট রেইজ হ্যান্ড, তার মানে কি, কমলেশ কুমার না বুঝেই করছে নাকি? কমলেশ কুমার কিছু বলতে চাচ্ছ? কমলেশ কুমারকে মাইক করে দিলাম, আচ্ছা লোয়ার হ্যান্ড করে দিই, আচ্ছা ঠিক আছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে গ্রিন হাউস তাদের থাকে, তাদের দরকার পড়ে। এই গ্রিন হাউসটা মানে হচ্ছে তারা একটা কাচের ঘর করে, একটা কাচের ঘর অথবা একটা প্লাস্টিক, একদম মোটা প্লাস্টিক পাওয়া যায়, প্লাস্টিকের একটা ঘর তৈরি করে। সেই ঘরের মধ্যে দিনের বেলা সূর্যের থেকে যে আলোগুলা আসে, সেই আলো বা লাইট যেটাই বলি আমরা, বা সানরে, সেটা ওই ঘরের মধ্যে ঢুকে ট্র্যাপ হয়ে যায়। ট্র্যাপ মানে কি, ফাঁদ, মানে আবদ্ধ হয়ে যায়, বন্দি হয়ে যায়, বেরোতে পারে না। এই জন্য ওই ঘরের মধ্যে গরম লাগে। যেমন আমরা যদি গায়ে কম্বল দিই শীতকালে, কম্বল কি, কম্বলের মধ্যে কিন্তু কোনো কিছুই নাই। কম্বলের মধ্যে না আছে কোনো ইলেকট্রিসিটি, কম্বলের মধ্যে না আছে কোনো ইলেকট্রিক কয়েল, কম্বলের মধ্যে না কোনো আগুন জ্বালে, না কোনো কয়লা। কিন্তু কম্বল গায়ে দিলে, ভালো কম্বল যদি আমরা গায়ে দিই, কাশ্মীরি কম্বল, হ্যাঁ, কাশ্মীরি কম্বল বলা হয়, মানে যে কাশ্মীরি, যে কাশ্মীরে যে এখন কাশ্মীর নিয়ে তো অনেক ঝামেলা হচ্ছে, কাশ্মীরে যে উল, ওই উলগুলা নাকি খুব সুন্দর, নরম, সফট। তো কম্বল গায়ে দিলে হয় কি, আমাদের শরীর থেকে কিন্তু একটা হিট বেরোয়। এই হিটটা আমাদের যে স্কিন বা আমাদের যে শরীর এবং যে কম্বলের যে ভিতরের লেয়ার, এই দুটোর মাঝখানে ট্র্যাপ হয়ে যায়। হ্যাঁ, তো এই ট্র্যাপের কারণে কিন্তু আমাদের গরম লাগে। বাহির থেকে কিন্তু কেউ গরম দেয় না, বাহির থেকে কোনো আর্টিফিশিয়াল বা কোনো ন্যাচারাল কোনো গরমই দেওয়া হয় না। আমাদের বডির গরমটাই কম্বলের মধ্যে বা লিপের মধ্যে ট্র্যাপ হয়, সেই জন্য আমরা উষ্ণতা অনুভব করি, ভালো লাগে। জ্যাকেট পরলেও ঠিক তাই। তাহলে গ্রিন হাউসের ব্যাপারটাও তাই। ওই যে হিট গুলো আসে, গ্রিন হাউসের যে লেয়ারটা থাকে, অর্থাৎ যে প্লাস্টিক বা যে কাঁচটা, সেই কাঁচটা সেই হিট গুলাকে বাইরে বেরোতে দেয় না, সেটাই হচ্ছে গ্রিন হাউস। এখন আসো গ্রিন হাউস ইফেক্ট। গ্রিন হাউস ইফেক্ট কিন্তু অন্য জিনিস। এখন একটা গ্রিন হাউসের ক্ষেত্রে যেমন কাচের যে লেয়ার বা কাচের যে আবরণ অথবা প্লাস্টিকের যে আবরণ, সেটা যে কাজ করছে, কিন্তু আমাদের এই গোটা পৃথিবীটাকে যদি আমি একটি মানে হাউসের সাথে তুলনা করি, একটা পুরা পৃথিবীটা, পুরা গ্লোবটা, পুরা গোল পৃথিবীটা ধরো একটি ঘর। এখন এই ঘরের চারপাশে তাহলে শীত প্রধান দেশে যেরকমের কাচের একটা আবরণ থাকে অথবা একটা প্লাস্টিকের আবরণ দিয়ে তারা ঘরটা আবৃত করে রাখে, তার ভিতরে তারা হিট জমিয়ে রেখে সেই হিট দিয়ে বিভিন্ন শাকসবজি ফলানোর জন্য, গাছপালা ফলানোর জন্য, আর এই পুরো পৃথিবীটাকেই তাহলে তুমি একটি ঘর মনে করো। তাহলে এই ঘোরা পৃথিবীর চারিদিকে কি তাহলে কাঁচ দেওয়া আছে? সে ভিতর কাছ দিকে কোনো প্লাস্টিক দেওয়া আছে? না, কাঁচও দেওয়া নাই, প্লাস্টিকও দেওয়া নাই। এখানে ধরে নিতে হবে, তুমি মনে করে রাখো, এটা জাস্ট একটা ইমাজিনেশন, যে কাঁচ এবং পুরো পৃথিবীটা গোল, তাহলে আমাদের ঘরটা গোল,
এই গোল ঘরের চারিদিকে কাঁচ না হয়ে সেখানে একটা লেয়ার আছে, গ্যাসের লেয়ার, যেখানে গ্রিন হাউসে মানে অরিজিনাল গ্রিন হাউসে যেখানে থাকে কাঁচ অথবা প্লাস্টিকের লেয়ার, এখানে থাকছে বিভিন্ন গ্যাসীয় লেয়ার। এই যে তাহলে গ্যাসের লেয়ার থাকলো, এই গ্যাসের লেয়ার আর আমরা মানুষ বা পৃথিবী, সারফেস, মাটি, তাহলে এই যে পৃথিবীর মাটি আর এই যে লেয়ার অর্থাৎ গ্যাসের লেয়ার, এই যে মাঝখানের যে অংশটুকু, এই অংশটুকু কিন্তু অনেক সময় লাইট ট্র্যাপ হয়ে যায়, অর্থাৎ সানলাইট ট্র্যাপ হয়ে যায়। এবং এই লাইট ট্র্যাপ হয়ে যাওয়ার কারণে, সূর্যের রেড ট্র্যাপ হয়ে যাওয়ার কারণে পৃথিবীটা কিন্তু উষ্ণ হচ্ছে, পৃথিবীটা গরম হচ্ছে। এবং এই ট্র্যাপটা যদি বেশি হয় তাহলে বেশি গরম হবে, কম হলে কম গরম হবে। তাহলে ধীরে ধীরে কিন্তু বেশি হচ্ছে। কারণ কি, যদি কাঁচের লেয়ারটা মোটা হয়, যদি প্লাস্টিকের লেয়ারটা মোটা হয়, তাহলে কিন্তু ট্র্যাপ বেশি হবে। তাহলে গ্রিন হাউস যদি পরিমাণে বেশি হয়, তাহলে গ্রিন হাউসের লেয়ারটা মোটা হচ্ছে। সেই মোটা লেয়ার হওয়ার কারণে আমরা ধীরে ধীরে পৃথিবীটা উষ্ণ হচ্ছে। এই যে গ্রিন হাউস গ্যাসের কারণে পৃথিবীটা ধীরে ধীরে উষ্ণ হচ্ছে, এই উষ্ণ হওয়াটাকে আবার বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এটাকে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। তোমাদের পরীক্ষা আরেকটা কোশ্চেন থাকে, হাউ গ্লোবাল ওয়ার্মিং টেক প্লেস ডিউ টু গ্রিন হাউস ইফেক্ট। গ্রিন হাউস ইফেক্টের কারণে কিভাবে গ্লোবাল ওয়ার্মিং হয়। এই যে একটা ছবি আছে, তোমাদের একটু ছবিটা একটু দেখো, হাতে আঁকানো ছবি, অনেক ছবি আছে গ্লোবাল ওয়ার্মিং এর, ওগুলো বাদ দাও। এই ছবিটা আঁকলেই পরীক্ষার খাতায় আমরা খুশি হব। কিভাবে দেখো, এই যে আচ্ছা, আমার মাউসটা কি দেখা যাচ্ছে তোমাদের স্ক্রিনে? মনে হয় না, না? কেউ একজন বলবা? হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে মাউসটা নড়ছে, কই গেল মাউস? হারায় গেল নাকি? হ্যাঁ, এই যে মাউস। আচ্ছা, এই যে মাউসটা, এই যে দেখো, এই যে সোলার রেডিয়েশন, এসআর, এই যে ডাবল 3, এইটা হচ্ছে এই যে এখানে সূর্য আছে, সূর্যটা আঁকে নাই, এই যে এইখানে একটা সূর্য আঁকবা, এই সূর্য থেকে সোলার রেডিয়েশন আসছে। এই যে দেখতেছো একটা টান দেওয়া আছে, এই টানটা হচ্ছে গ্যাসের লেয়ার। গ্যাসগুলার বাম দিকে নাম লেখা আছে, আমি একটু পরে পড়তেছি। এটা হচ্ছে গ্যাসের লেয়ার, গ্রিন হাউস গ্যাসের লেয়ার। আরো যদি ক্লিয়ার করে বলি, এই যে গ্রিন হাউস গ্যাসের লেয়ার, এই আর এটা হচ্ছে পৃথিবীর সারফেস। এই যে নিচে টান টান দেওয়া আছে, এটা হচ্ছে পৃথিবী, আমাদের মাটি যেখানে আমরা দাঁড়িয়ে আছি। তাহলে আর এইখানে হচ্ছে ভ্যাকিউম, এই স্পেসটা, এই গ্যাসের লেয়ার আর এই পৃথিবীর মাটির মাঝখানে। তাহলে এই সোলার রেডিয়েশনটা, এই দেখো, এই লেয়ারটা আমাদের যে গ্যাসের লেয়ার, সেই গ্রিন হাউস গ্যাসের লেয়ার ভেদ করে পৃথিবীর ভিতরে ঢুকলো। এই মেঘমালা টেঘমালা, আমাদের মেঘ আছে, আকাশ আছে, সেগুলো ভেদ টেদ করে এই যে মাটিতে আসলো। ওকে, মাটিতে আসার পরে এটা কিন্তু আবার ফেরত যাবে, এই যে ফেরত যাচ্ছে, এটা কিন্তু ফেরতই যায়। যে কোনো জিনিস প্রতিবিম্বিত হয়, যেমন একটা জায়গায় পড়লে, শক্ত জায়গায় কোনো কিছু পড়লে কিন্তু আবার সেটা রিফ্লেক্ট করে। তাহলে রিফ্লেক্ট করে এগুলো কিন্তু ফিরে যায় আবার। এই জন্যই কিন্তু পৃথিবীটা তৈরি করা হয়েছিল, যে পৃথিবীতে আসবে। তোমরা জানো যে সোলার 9 কোটি, কত তোমরাই ভালো জানো, 9 কোটি 30 লক্ষ মাইল, ছোটবেলা পড়ছে, দূরে, মাইল কিন্তু কিলোমিটার না, মাইল দূরে সেই তোমার আছে, সূর্য আছে। এবং সূর্যের রে কিন্তু অনেক পথ ঘাট পেরিয়ে অনেক কিছু করে তারপরে পৃথিবীতে ঢুকে। এই পৃথিবীতে কিন্তু মাত্র 25% এসে ঢুকে। সেই 25%-এর আবার আমরা মাত্র 5 থেকে 7% ব্যবহার করি, বাকিটা রিফ্লেক্ট হয়ে চলে যায়। তো এই যে রিফ্লেক্ট হয়ে চলে যায়, তো এই চলে যাওয়ার জন্যই কিন্তু পৃথিবীটার সৃষ্টি হয়েছিল, বুঝছো? আল্লাহ পাক ওইটাই ছিল ব্যালেন্স। ওইভাবে যে আসবে, কিছু গাছপালা, মানুষ কিছু নিবে, তাও কিন্তু 100 উৎসে, সূর্যতে 100 আছে, ধরো 100 ইউনিট, সেটা 75 ইউনিটই কিন্তু হয়ে যাচ্ছে। এই মহাকাশ পরিভ্রমণকালেই কিন্তু 75 ভাগই কিন্তু অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, অর্থাৎ ফিল্ট্রেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন লেয়ার আছে তোমরা জানো মহাকাশে, সেই লেয়ার গুলাতে সেগুলো কিন্তু হয়ে যাচ্ছে, মানে ছাকনি হয়ে যাচ্ছে। ছাকনি হয়ে যেগুলো সূর্যের যেগুলো খারাপ খারাপ কেমিক্যালস, রেডিয়েশন ছিল, সেগুলো কিন্তু সব শোষিত হয়ে, যেটা ফ্রেশ, যেটা মানুষের জন্য এবং জীবজন্তুর জন্য খারাপ না, গাছপালার জন্য, সেরকমের 75 হয়ে যে ফ্রেশ 25% কিন্তু আমাদের পৃথিবীতে আসছে।
আচ্ছা আসলো মানে পৃথিবীর ইয়াতে আসছে, অ্যাটমসফিয়ার আসছে। আচ্ছা আসার পরে এটা থেকে আমরা কিন্তু 5 থেকে 7% ব্যবহার করছি, আর বাকিটা কিন্তু ফিরে যাচ্ছে। এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু এই যে গ্যাসের লেয়ারটা যদি বেড়ে যায়, গ্যাসের লেয়ারটা যদি বেড়ে যায়, আমি কই যে হুইনেন যে ওকে আমি কি কইছি আমি খালি কই যে সবাই বন্ধ করো মাইক। বুঝলাম না কইছি, হ্যাঁ যে কই দিলে কে ইয়া করবি কে আর আছে কে কথা বলতেছে এখানে কথা হচ্ছে কথা বলো। আচ্ছা মাইক সবার মিউট করে দাও। আমি স্যার সবাইকে মিউট করে দেন স্যার। হ্যাঁ আমি তাহলে কিভাবে মাইক? স্যার আপনি অল মিউট করে দেন। হ্যাঁ স্যার আপনি সবাইকে মিউট করে দেন স্যার। আচ্ছা দাঁড়াও আমি অল মিউট করে দিই। জি স্যার আপনি সাউন্ডের কথাটা শুনুন স্যার, অল মিউট করে দেন। হ্যাঁ অল মিউট করার অল মিউটের অপশন কই? স্যার পার্টিসিপেন্টস এ যায় স্যার অল মিউট করে লক করে দেন। আচ্ছা পার্টিসিপেন্টে তো ইনভাইট পার্টিসিপেন্টে গেলাম, সবার নিচে আছে স্যার ওটা অল মিউট। অল মিউট আছে স্যার। ক্লিয়ার অল, মোর, গো ফাস্টার, গো নো, ইয়েস। পার্টিসিপেন্টে তো ও মিউট অল, হ্যাঁ মিউট অল। জি স্যার ওটা অন করে দেন। অ্যালাউ পার্টিসিপেন্ট টু আনমিউট হিমসেলফ, এটাও লক করে দিলাম তাহলে। ইয়েস দেন স্যার। এবার সবাই মিউট হয়ে গেছে না? আচ্ছা গুড। তোমাদের কথা আমি শুনতে পারবো না, আমার কথাই শুনো। তো এই যে ইয়েটা দেখা যাচ্ছে, এই পৃথিবী থেকে এটা আর সরে যেতে পারে না, এরা সরে যেতে পারে না, কিছু অংশ ট্র্যাপ হয়ে যায়। এই যে লেয়ারটা, এই লেয়ারটা যত মোটা হবে, এই লেয়ারটা যত মোটা হবে তত আল্লাহ পাক কিন্তু এই লেয়ারটা দিছিল না। আল্লাহ পাক যখন এই পৃথিবীটা তৈরি করছিল, তো পৃথিবীটা যখন শান্ত ছিল, ভালো ছিল, কলকারখানা ছিল না, আমরা সবাই ভদ্র ছিলাম, ভদ্র বলতে তখন অভদ্র ছিলাম, কিন্তু এরকমের এত জঞ্জাল করি নাই। তখন কিন্তু এইভাবে সোলার রেডিয়েশন পৃথিবীতে আসতো, আসার পরে সুন্দরভাবেও ফিরে চলে যেত, আর যেটুকু লাগা সেটুকু আমরা ব্যবহার করতাম। এটাই ছিল সাম্য, এটাই ছিল ভালো। কিন্তু এখন এই লেয়ারটা, অ্যাটমসফিয়ারিক গ্যাসের এই যে লেয়ারটা, এই লেয়ারটা মোটা হচ্ছে, বেশি হচ্ছে, তাই স্বাভাবিকভাবে কিছু অংশ, সম্পূর্ণ অংশ ফিরে যেতে পারছে না। আবার তখন কিছু অংশ, এই যে দেখো, কিছু অংশ ট্র্যাপ হয়ে যে আবার ফিরে আসছে, এই লেয়ারে গিয়ে ধাক্কা খেয়ে আবার পৃথিবীর দিকে ফিরে আসছে। এই যে রেডিয়েশনটা ট্র্যাপ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ট্র্যাপ হিট অথবা রেডিয়েশন। এই ট্র্যাপ হিটটাই আমাদেরকে গ্লোবাল ওয়ার্মিং তৈরি করছে, এটাই আমাদেরকে পৃথিবীটাকে ধীরে ধীরে উষ্ণ করছে। দিস ইজ দি কজেস। এই জিনিসটা কিন্তু ক্লিয়ার বুঝতে হবে এবং বুঝাই দিতে হবে। আমি বহু খাতা দেখছি, বহু বছর ধরে দেখতেছি, সবাই কি করছে জানো, এই রেডিয়েশনটা দেয়, এটা ঠিকই পৃথিবীতে দেয়, এদিক দিয়ে সব বের করে দেয়। এই যে একটা টান খুবই ইম্পর্টেন্ট, এইটা কেউ ইয়ে করে না, এইটা কেউই দেয় না, বুঝছো? এইটা মানে অনেকেই দেয় না, কেউ কেউ না। এইটা না দিলে আমি কিন্তু মার্কস দিই না, আমি ভাবি যে এই ছেলেটা একদমই বোকা, কারণ এটাই আমার আসল। এই যে ট্র্যাপড হচ্ছে, এই ট্র্যাপের কারণে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, আর বাকিগুলো তো নর্মাল প্রসেস। সুতরাং এটা মনে রাখবে। এবার আসো গ্রিন হাউস গ্যাস কি কি আছে। দেখো ওয়াটার ভ্যাপারও কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস। এই যে বাতাসে যে জলীয় বাষ্প থাকে, এই জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে হিট ট্র্যাপ হয়ে যায়। এই জন্য দেখবা যে আমরা, তোমরা নিজেরাই জানো যে এই যে বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে না, বর্ষাকালে কিন্তু গরম লাগে, কেমন যেন একটা ভ্যাপসা গরম আমরা বলি, হ্যাঁ, যে ভ্যাপসা গরম। তার মানে কি? তার মানে জলীয় বাষ্প হিট ট্র্যাপ করে, আমাদের গা ঘেমে গেলে আরো বেশি গরম লাগে। হ্যাঁ, আবার শীতকালে দেখো অত গরম লাগে না, কারণ শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে। আচ্ছা এরপরে আসো কার্বন ডাই অক্সাইড। তোমরা জানো এই জলীয় বাষ্পের গল্প একটা করি। আমি একসময় ইউরোপে ছিলাম, কিছু কিছু দেশ যেমন ভূমধ্য সাগরীয় দেশ, যেমন ইরান, তারপর হচ্ছে সাইপ্রাস, এগুলো খুব ভালো দেশ মানে বসবাসের জন্য। পৃথিবীর মধ্যভাগ আল্লাহ পাক ওইভাবে পৃথিবী তৈরি করছে, ভূমধ্য, পৃথিবীর ভূভাগের মধ্য। তো এই মধ্যভাগে যে দেখবা আবহাওয়া খুব সুন্দর, কেন কি ওইখানে খুব গরম, দিনের বেলা গরম বলছে খুব লাইট, কিন্তু তোমার গরম লাগে না। আর আমাদের এখানে যদি গায়ে একটু লাইট লাগে, লাইট মানে রোদ, ওরে বাবা গা চকচক করা শুরু করে, গা ঘেমে যায়। ওখানে গা ঘামে না, কারণ কি আমাদের এখানে বাতাসে আর্দ্রতা 70 ভাগ 80 ভাগ, আর ওখানে বাতাসের আর্দ্রতা 30 ভাগ 40 ভাগ। তাহলে তোমার গায়ে হিট লাগছে, হিট চলে যাচ্ছে, হিট লাগছে, রোদও লাগছে, আবার রোদ চলে যাচ্ছে, তো
তোমার গায়ে ঘাম বসতে পারছে না, ঘাম হচ্ছে না, খুব ভালো লাগে, তোমার কাজ করতে ভালো লাগে, হাঁটতে ভালো লাগে রোদের মধ্যে, কোনো সময় এই জন্য দেখবো যখন রোদের মধ্যে মানুষ সি বিচে বসে বসে খালি গায়ে ঘুরে 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 বেড়ায়। এর কারণ হচ্ছে যে ভালো লাগে। তো এই জন্য ওয়াটার ভেপারও আমরা অনেকে মনে করি না, এটা কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস। কার্বন ডাই অক্সাইড এটা একটা গ্রিন হাউস গ্যাস, মিথেন এটা একটা গ্রিন হাউস গ্যাস, নাইট্রাস অক্সাইড এটা একটা গ্রিন হাউস গ্যাস, ওজোন এটাও একটা গ্রিন হাউস গ্যাস, সিএফসি এটাও একটা গ্রিন হাউস গ্যাস। তো এই কয়টা গ্রিন হাউস গ্যাস খুব নাম করা। এর মধ্যে আরো গ্রিন হাউস গ্যাস আছে, কিন্তু এগুলো হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস। এগুলোর মধ্যে আবার অন্যতম প্রধান হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এগুলোর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এরপরে আমরা পরবর্তী স্লাইডে যাব। কি ব্যাপার পরবর্তী স্লাইড? হ্যাঁ, পরবর্তী স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ। কি ব্যাপার? হ্যাঁ, গ্রিন হাউস গ্যাস, তারপর হচ্ছে এরপরে হচ্ছে হোয়াট আর দি কনসিকোয়েন্স অফ গ্রিন হাউস গ্যাসের, গ্রিন হাউস ইফেক্ট। গ্রিন হাউস ইফেক্টের পরিণাম কি, কনসিকোয়েন্স কি কি তোমরা দেখো। গ্রিন হাউস গ্যাসের ফলে কি হয়, একটার সাথে কিন্তু একটা রিলেটেড। আমাদের শরীরে যেমন পেট খারাপ করলে আমাদের আমরা দুর্বল হয়ে পড়ি, তার মানে কি আমাদের শরীর কয়েকটা সিস্টেমে চলে, তাই না? তোমরা জানো যে একটা হচ্ছে কি বলা যায় এটাকে, পরিপাক তন্ত্র, এটা কিন্তু একটা সিস্টেম, তন্ত্র মানে সিস্টেম, রেচন তন্ত্র, পরিপাক হয় সেটা আবার রেচন হয়, মানে প্রস্রাব, তারপরে হচ্ছে মলমূত্র যেটা বের হয়ে যায়, তারপর হচ্ছে কি আমাদের নার্ভাস সিস্টেম, কিছু এনার্জি পায় বলে নার্ভাস সিস্টেম কাজ করে, আবার আমাদের হচ্ছে ব্লাড সার্কুলেশন সিস্টেম। হ্যাঁ, এগুলোও কিন্তু একটার সাথে একটা রিলেটেড। ঠিক সেরকম এই প্রত্যেকটা আজকে যে চারটা পড়বো, চারটা কিন্তু একটার সাথে একটা রিলেটেড। এনিওয়ে, এইটার ফলে গ্লোবাল ওয়ার্মিং হয়, তারপর হচ্ছে ন্যাচারাল ক্যালামিটিস মানে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যায়, মিন সি লেভেল রাইজ অর্থাৎ গড় সমুদ্র পৃষ্ঠ উচ্চতা বেড়ে যায়, ওজোন লেয়ার ডিপ্লেশন, ইনক্রিজ ইন মিন প্রেসিপিটেশন, অ্যাসিড রেইন, desertification, increased pest, disease and insect population, some hazardous increased, তারপরে potential if a forest decreases, death of some important aquatic systems, disruptions of agricultural activities, human health hazards. এইট তোমাদের ছাত্ররা কিভাবে যেন কৌশল করছে দেখছো, টিএমও, ট্যাপিস, পিডি, এটা তাদের কৌশল মনে রাখার জন্য। মনে রাখার তো অনেকগুলো কৌশল আছে। মেডিকেলের ছাত্ররা যে বিভিন্ন আছে না, হাড়ুটির নাম, স্নায়ুর নাম, এগুলো এইভাবে কি যেন সব, যে আমরা যেমন তোমরা জানো যেভাবে পড়াশোনা করলে কিন্তু ভালোই মনে থাকে। যেমন আমার একটা জিনিস মনে আছে এখনো, বেনিয়া সহ কলা, মানে সিকোয়েন্স অনুযায়ী কিন্তু, তাই না? বেনিয়া সহ কলা, বেগুনি আলট্রাভায়োলেট রে বেগুনিটা সবচেয়ে কম চোখের সামনে দেখা যায়। হ্যাঁ, ধীরে ধীরে কলা লালের সবচেয়ে বেশি। হ্যাঁ, ওয়েভলেন্থ। তাহলে এই যে 7টা যে রংধনু, 7টা রং, সেটাকে আমরা বলি বেনিয়া সহ কলা, মানে বেগুনি, নীল, বেনিয়া আসমানি, বেনিয়া সহ সবুজ, এভাবে আর কি, হলুদ। ঠিক সেরকম তোমরা যেভাবে মনে রাখে, ছেলেরা এইভাবে মনে রাখছে। এরপরে আসো, রাইট অ্যাবাউট দি কন্ট্রোল মেজার অফ গ্রিন হাউস ইফেক্ট। হ্যাঁ, আমরা তাহলে দেখলাম যে গ্রিন হাউস ইফেক্ট অনেক ঝামেলা করে, গ্লোবাল ওয়ার্মিং করে, এছাড়াও অনেকগুলা কাজ করে, সেগুলো একটা লিস্ট দেখলাম। এরপরে আসো কিভাবে আমরা তাহলে এই গ্রিন হাউস ইফেক্ট কন্ট্রোল করব। প্রথমে বলছে ম্যাসিভ মানে বুঝো তো, ম্যাসিভ মানে হচ্ছে প্রচুর। আমরা বলি না ম্যাসিভ আর্থকোয়েক, মানে কি প্রচুর ভূমিকম্প। রিক্টার স্কেল, ভূমিকম্প হবে রিক্টার স্কেলে এত এরকম। এরপরে আসো ম্যাসিভ অ্যাফরেস্টেশন এন্ড রিফরেস্টেশন প্রোগ্রাম করতে হবে, অর্থাৎ প্রচুর গাছ লাগাতে হবে। অ্যাফরেস্টেশন মানে গাছ লাগানো, রিফরেস্টেশন মানে যেখানে আগে বন ছিল
ধ্বংস হয়ে গেছে, সেখানে আবার নতুন করে বনের সৃষ্টি করা, অর্থাৎ ওই গাছ লাগানো। তার মানে গাছ লাগাইতে হবে যে কোনো জায়গায়, রাস্তার ধারে, নদীর ধারে, বাঁধের ধারে, তারপর হচ্ছে বাড়ির প্রাঙ্গণে, বনের মধ্যে, ফসলের জমির আইলে, সব জায়গাতে। কারণ এই গাছ একমাত্র উদ্ভিদ বা একমাত্র কি বলা যায়, এই প্ল্যানেটে একমাত্র যারা কার্বন ডাই অক্সাইড খাবার হিসাবে গ্রহণ করে, আর বাকিরা সবাই কার্বন ডাই অক্সাইড বর্জ্য হিসাবে ত্যাগ করে। বুঝছো? সমস্ত অ্যানিমাল, সে যে অ্যানিমালই হোক, হাতি, ঘোড়া, মানুষ, সবাই ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করে তার নাক দিয়ে, মুখ দিয়ে ফস করে ছেড়ে দেয়। কলকারখানা, তারপর হচ্ছে সবাই কার্বন ডাই অক্সাইড ছাড়ে। মানুষও যেরকম ফস করে কার্বন ডাই অক্সাইড ছাড়ে, পশু পাখি যেমন ছাড়ে, ঠিক সেরকম কল কারখানা, যত রকমের তোমার কি বলে ভেহিকেলস আছে, যত ধরনের যানবাহন আছে, সবাই কার্বন ডাই ভগ ভগ করে ছাড়ে। তাহলে কি হচ্ছে, এই কার্বন ডাই অক্সাইড গুলাই বেড়ে যাচ্ছে, কলকারখানা বেড়ে যাচ্ছে, যানবাহনের সংখ্যা বেড়ে যাচ্ছে, মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, অ্যানিমালের সংখ্যা যতই বলো বেড়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা পশুপালন করতেছি না, এরাও তো কার্বন ডাই অক্সাইড ছাড়তেছে। এই জন্য পরিবেশে কার্বন ডাই অক্সাইডের সংখ্যা বেড়ে যাচ্ছে। আর এই কার্বন ডাই অক্সাইড গিয়ে লেয়ারটাকে পুরু করে দিচ্ছে, গ্রিন হাউস লেয়ারটাকে। এই লেয়ারটাকে যে পুরু করা যাবে না, এটাকে পাতলা করতে হবে। এই পাতলা একমাত্র করার উপায় হচ্ছে গাছ। যত গাছ বেশি থাকবে, তত এই কার্বন ডাই অক্সাইডকে তারা খাবার হিসাবে খেয়ে 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 হ্যাঁ ওটাকে ইয়ে করবে। যে কি যেন তোমরা একটা গল্প শুনছো না, ইয়াজুস মাজুস, একদিকে ইয়া হয়, কি হয় যেন, নতুন নতুন লেয়ার হয়, বুঝছো, এই পাহাড়ের। আর আমি গল্পটা ক্লিয়ার জানি না, কিন্তু তোমরা অনেকেই জানো, ইয়াজুস মাজুস চাটতিছে কিন্তু, হ্যাঁ, এই চেটে 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 নাকি সে পাহাড় খাচ্ছে, মানে পুরুত্ব কমে যায়। তো সারাদিন চাটে, রাতের বেলা আবার চাটে, মানে জিভা দিয়ে, বুঝছো। আর রাতের বেলা নাকি ওটা আবার পুরুত্ব হয়ে যায়, এটা নাকি মানে জাস্ট এটা আমি শুনছি, একটা মিথ হয়তো সত্য কিরকম কি জানি না। তো এই ইয়াজুস মাজুসের কাহিনী পুরো হয়ে যাবে, সেদিন কিন্তু তারা পৃথিবীতে চলে আসবে, মানে তাদেরকে বন্দি করে রাখা হচ্ছে একটা। তো সেখান থেকে তারা বেরিয়ে এসে কিন্তু আমাদেরকে ধ্বংস করে ফেলবে। লেয়ারটা আছে কার্বন ডাই অক্সাইডের, এই লেয়ারটা পুরো হচ্ছে, এটা ঠিক উল্টা, এটা যত পুরো হবে আমরা তত তাড়াতাড়ি ধ্বংস হবে। তাহলে এটাকে কি করতে হবে, এটাকে ঠিক তার ইয়াজুস মাজুসের যে উল্টা, এটাকে পাতলা করতে হবে। আর ওখানে হচ্ছে কি পুরো পুরো রাখতে হবে, না যাতে ইয়াজুস মাজুস যাতে চলে আসতে না পারে পৃথিবীতে। আর আমাদের এটা হচ্ছে যে লেয়ারটাকে পাতলা রাখতে হবে, এটা প্রচুর গাছ লাগাতে হবে। তারপর হচ্ছে ডিফরেস্টেশন শুড বি স্টপ। অবশ্যই ডিফরেস্টেশনকে যেমন করে থামাইতে হবে, আমরা সবাই চেষ্টা করতেছি। সাস্টেনেবল ম্যানেজমেন্ট অফ ন্যাচারাল রিসোর্সেস। দেখো, ন্যাচারাল রিসোর্সেস, এই যে পানি, মাটি, বাতাস, তারপর হচ্ছে বিভিন্ন রকমের খনিজ পদার্থ, সমুদ্র, এগুলোকে বলে ন্যাচারাল রিসোর্সেস। এগুলোকে সাস্টেনেবল করতে হবে, অতিরিক্ত করা যাবে না। হ্যাঁ, অতিরিক্ত করতে করতে তো আমরা শেষ হয়ে গেলাম। আচ্ছা, এরপরে আরো কথাবার্তা অনেক আছে। শিফটিং ফ্রম ফসিল ফুয়েল টু রিনিউয়েবল এনার্জি। এই যে আমরা যেভাবে ডিজেল, পেট্রোল, তারপরে আরো কি কি সব ইউজ করতেছি না, ডিজেল করতেছি, পেট্রোল, অকটেন, তারপরে বিমানের মধ্যে ইউজ করতেছি জেট ফুয়েল, এগুলোকে বলা হয় ফসিল ফুয়েলস। বুঝছো, ফসিল মানে বুঝো তো জীবাশ্ম। মানে এই পৃথিবী কিন্তু একসময় ধ্বংস হয়েছিল, লক্ষ্য করো। ধ্বংস হয়ে পৃথিবীতে যে সমস্ত প্রাণী ছিল, যে সমস্ত উদ্ভিদ ছিল, তারা মাটির নিচে চাপা পড়ে আছে। কত মাটির নিচে? অনেক মাটির নিচে, কয়েক কিলো মাটির নিচে। এই মাটির নিচে চাপা পড়ে ওইগুলোই আসলে কার্বনে, মানে তরল পদার্থে রূপান্তরিত। কেউ কেউ গ্যাস হয়েছে, কেউ কেউ তরল হয়ে গেছে। যেগুলো গ্যাস হয়েছে সেগুলোকে আমরা গ্যাস হিসাবে কালেকশন করে ব্যবহার করতেছি, আর যেগুলো তরল হয়েছে সেগুলোকে আমরা একেবারে মেশিন দিয়ে ড্রিলিং করে তুলে, যেমন সৌদি আরবে, তাই না, সমুদ্রের মধ্যে, তো ওগুলোকে তুলে আমরা কি করতেছি, রিফাইন করে ব্যবহার করতেছি। এগুলোকে বলে জীবাশ্ম। এই জীবাশ্ম ফুয়েল, এটাকে 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 আর ব্যবহার করা যাবে না। এর পরিমধ্যে রিনিউয়েবল এনার্জি, সারা পৃথিবী বলছে রিনিউয়েবল এনার্জি, যেগুলোকে বলা হয় উইন্ডমিল, অর্থাৎ বাতাস কল, এগুলো কিন্তু এনার্জি তৈরি করতে পারে, কারেন্ট তৈরি করতে পারে। তারপরে হচ্ছে তোমার বাতাস না, যে সমুদ্রের পানির স্রোত,
এটাকে ব্যবহার করা। হ্যাঁ, তারপরে হচ্ছে সোলার প্যানেল দিয়ে আমরা এটুকুকে বলে রিনিউয়েবল এনার্জি। এবং পৃথিবীর অনেক দেশ, আমি কয়েকটা দেশে গেছিলাম এই এনভায়রনমেন্টাল স্টাডি করতে, তারা কয়েকটা দেশ সিদ্ধান্ত হচ্ছে 2050 সালে ইউরোপের অনেকগুলো দেশে কোনো ফসিল ফুয়েল চলবে না, সব চলবে রিনিউয়েবল এনার্জি দিয়ে। তোমরা জানো যে সামনে বিকল্প আসছে, পেট্রোল ডিজেলের পরিবর্তে পানি দিয়ে ইয়ে চালানো, এটাকে বলে হাইড্রোজেন ফুয়েল। পানির থেকে হাইড্রোজেন অক্সিজেন আলাদা করে সে হাইড্রোজেন ঢুকবে কার্বোরেটর থেকে, সেখান থেকে চলে যাবে মেশিনে, অর্থাৎ ইঞ্জিনে, ইঞ্জিন চলবে। এটা দারুণ। এছাড়াও এখন তোমার যে চার্জার ইলেকট্রিক গাড়িগুলো চলছে, এগুলো কিন্তু পরিবেশ দূষণ করে না, ফসিল ফুয়েল পরিবর্তে। তো এগুলো তোমাকে করতে হবে। তারপরে হচ্ছে তোমাদেরকে সিএফসি, সবচেয়ে ডেঞ্জারাস একটা ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি অনেকে জানো অনেকে জানো না। তারপরে যে অ্যারোসল, সিএফসি ব্যবহার করা হয় ফ্রিজে, তারপরে এসিতে ব্যবহার করা হয়। এইটা ব্যবহার একদমই কমায় দিতে হবে। এটার বিকল্প এইচএফসি আসছে, বুঝছো? যদিও সবাই বলে, কিন্তু তলে তলে যে সিএফসি ইউজ করে না তার কি নিশ্চয়তা? এগুলো নিয়ে কে কি চেক করছে? অনেকে চেক করে, অনেকে করে না। তারপরে অ্যারোসল টেরোসল এগুলো কমাইতে হবে। তারপরে হচ্ছে তোমার ইন্টিগ্রেটেড প্রোগ্রাম শুড বি ইনক্রিজ ইন বিটুইন ডেভেলপড এন্ড ডেভেলপিং কান্ট্রি। এই যে ডেভেলপড এবং ডেভেলপিং কান্ট্রি, এদের মধ্যে একটা ভালো যোগাযোগ রাখতে হবে এবং এরা যদি ঠিকঠাক মতো কাজ করে। ইন্ডাস্ট্রিয়াল পলিউশন কমাইতে হবে এবং অ্যাওয়ারনেস বিল্ডিং করতে হবে, সবাইকে সচেতন হতে হবে। তোমরা জানো যে এখন তোমাদের এই এনভায়রনমেন্টাল সায়েন্স কিন্তু আমরা এগ্রিকালচারে পড়াচ্ছি 2005 সাল থেকে, বুঝছো? তার মানে কয় বছর হলো? 15 বছর আগে ছিল না। এবং তোমরা জানো যারা এখন বিসিএস দিয়ে, শুধু বিসিএস না, যদি কেউ কৃষি অফিসার হও, যাই হোক, তোমাদের ফাউন্ডেশন ট্রেনিং করতে হয়। আগে ছিল 3 মাস, এখন 6 মাস। এবং তার ভিতরে এনভায়রনমেন্টাল সায়েন্স এখন পড়তেই হয়। হ্যাঁ, প্রায় কত 200 মার্কস দেখলাম, আমি একবার পড়াতাম বিসিএস এ। 200 মার্কস বিসিএস অফিসারদেরকে, সে পুলিশ হও, ম্যাজিস্ট্রেট হও, অথবা সে যে ক্যাডারেই যাও, 28টা ক্যাডার আছে, তো সবাইকে এনভায়রনমেন্টাল সায়েন্স করতে হয়। এর কারণ হচ্ছে এই যে গুরুত্ব, বুঝছো? পৃথিবীটাই যদি ধ্বংস হয়ে যায় তাহলে এত উন্নয়ন করে কি লাভ হবে? যাই হোক, এরপরে আসো, আমরা ক্লাস শুরু করছি পরে, দেখি 1টা পর্যন্ত ক্লাস করবো, আরো সময় আছে। এরপরে আসো পরের কোশ্চেন, এখানে কিন্তু কোশ্চেন আকারে লেখা আছে, হোয়াট ডু ইউ মিন বাই গ্লোবাল ওয়ার্মিং, হোয়াট আর দি ইম্প্যাক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং অন বাংলাদেশ। বাংলাদেশে গ্লোবাল ওয়ার্মিং এর ইম্প্যাক্ট, গ্লোবাল ওয়ার্মিং এর একটা ডেফিনেশন এখানে দেওয়া আছে। গ্লোবাল ওয়ার্মিং এর ডেফিনেশন হচ্ছে, ইট মিনস the change of global temperature due to change of concentration of trace gases or greenhouse gases. গ্লোবাল ওয়ার্মিং মানে হচ্ছে গ্রিনহাউস গ্যাসের কনসেন্ট্রেশন, মানে ঘনত্বের পরিবর্তনজনিত কারণে পৃথিবীর গড় টেম্পারেচার বেড়ে যাওয়া, এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এর ইম্প্যাক্ট কি, এটা কিন্তু পরীক্ষা আসে, তাহলে কিন্তু সুন্দর করে পয়েন্ট আকারে লিখবে। দেখো এখানে মোট তোমাদের ইম্প্যাক্ট আমি 2 ভাবে পড়াবো, অনেকগুলা পয়েন্ট দেওয়া আছে, বুঝছো? এবং তোমাদের ইম্প্যাক্ট দেওয়া আছে অনেকগুলা, 8-10টা ইম্প্যাক্ট আছে। তার ভিতরে দেখো মেন ইম্প্যাক্ট 3টা। একটা হচ্ছে সারফেস ওয়ার্মিং বেড়ে যাবে, পৃথিবীর গড় টেম্পারেচার বেড়ে যাবে। গ্লোবাল ইনক্রিজ মিন প্রেসিপিটেশন, পৃথিবীর গড় বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে। গ্লোবাল মিন সি লেভেল রাইজিং, পৃথিবীর গড় সমুদ্র সমতল বেড়ে যাবে। এবং প্রত্যেকটারই কিন্তু কনসিকোয়েন্স বিশাল। মিন টেম্পারেচার যদি সারফেস টেম্পারেচার বেড়ে যায় তাহলে সবকিছু এলোমেলো হয়ে যাবে, বুঝছো? বরফ গলে যাবে, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় ইনসেক্ট পেস্টের প্রাচুর্যতা বেড়ে যাবে, কোনো জায়গায় ক্রপ ভালো হবে, কোনো জায়গায় ক্রপ খারাপ হবে, মানে পৃথিবীটা যে একটা সাম্য অবস্থায় আছে সেই সাম্য অবস্থাটা নষ্ট হয়ে যাবে। আবার বৃষ্টিপাত, কোথাও বন্যা হবে, কোথাও খরা হবে, কোথাও মানে একদম মানুষজন বসবাসই করতে পারবে না, ফ্লাশ ফ্লাড হবে। আর মিন সি লেভেল রাইজিং, এই সমুদ্র উপকূলবর্তী দেশ যেমন মালদ্বীপটা পুরোটাই পানির নিচে চলে যাবে, আমাদের নাকি যশোর পর্যন্ত পানির নিচে চলে যাবে। হ্যাঁ, বিজ্ঞানীরা আশঙ্কা করছে 2030 সাল, 30 তো চলেই আসলো, তাহলে কি বিরাট একটা এলাকা আমাদের লস হয়ে গেল না? দিনাজপুর ডুববে না, দিনাজপুর পঞ্চগড় কিন্তু
অনেক উপরে আছে, বুঝছো, সি লেভেল থেকে। কিন্তু তুমি সাতক্ষীরা, বাগেরহাট, ভোলা, পটুয়াখালী, কক্সবাজার, এই সমস্ত জায়গার কথা চিন্তা করো, ওরা কিন্তু সি লেভেলে আছে, অর্থাৎ সমুদ্র সমতলের 1 মিটার, হাফ মিটার। তাহলে ওদের কি অবস্থা হবে, ওদের কথা তো চিন্তা করতে হবে। এরপরে এখানে বিভিন্ন ইয়ে দেওয়া আছে, বুঝছো, বিভিন্ন পার্সেন্টেজ, বিভিন্ন ফিগার দেওয়া আছে। মানে ফিগার গুলো তোমাদের মনে রাখতে হবে বা একটু পড়তে হবে, কারণ হচ্ছে যে ফিগার যদি তুমি দাও তাহলে তোমার উত্তর ভালো হয়। তো তোমাদের দেখছি যে সমস্ত ছাত্র ভালো ভালো তো ভালো মন্দ নিয়েই তো সব সময় সব জায়গায় থাকে, তাই না? এজন্য তো তোমাদের মধ্যে অনেকেই ফেল করবে, অনেকে বি প্লাস পাবে, বি পাবে, এ প্লাস। যারা ভালো তারা এই ফিগার গুলা দেয়, আর যারা ফাঁকিবাজ, মানে অলস, তাই না, বা কি বলা যায়, তোমরা কিন্তু সবাই খুবই ট্যালেন্ট, প্রত্যেকটা ছাত্র, এবং প্রত্যেকেই ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাস করে পরীক্ষা দিয়ে অনেক, তারপরে অনেকেই যে মানে কি বলা যায় ফাইনাল ইয়ার পর্যন্ত আসতে তো, তাই না? অনেকেই সিকোয়েন্স ধরে রাখতে আসতে পারছে, আর অনেকেই কিন্তু ডেভিয়েশন হয়ে গেছে, অনেক দূরে চলে গেছে। যাই হোক, এই ফাইনাল ইয়ারে এসেও এত বাজে বাজে খাতা পাই, খুব কষ্ট লাগে যে পাগল নাকি একটা ছেলের হাতের লেখা যত খারাপ, আর মানে বুদ্ধি শুদ্ধিও নাই। ফাইনাল ইয়ারের একটা ছাত্র পাশ করে চলে যাবে, তার খাতা যদি তোমাদেরকে দেখায়, আমার পিছনে আছে, দেখাইলে বুঝতা তোমাদের মধ্যেই, তোমাদের এই যে আজকে কতজন ক্লাস করছে আমি জানি না, 200 না 150 না 250, এর মধ্যেও অনেক ভ্যারিয়েশন, অনেকে অনেক ভালো, অনেকে অনেক খারাপ। এনিওয়ে, এখানে দেখো বিভিন্ন ইকুয়েশন দেওয়া আছে, সরি, বিভিন্ন মানে ফিগারস, ফ্যাক্টস দেওয়া আছে। এগুলো সহ যদি তুমি তোমার উপস্থাপনাটা করতে পারো, সেটা বিসিএস এ করো, পরীক্ষার খাতায় করো, তাহলে কিন্তু তুমি অনেক ভালো করতে পারবে, আমরাও খুশি হব। আর কেউ যদি এগুলা না যে শুধু গদ লিখে রাখো, এটা হবে কোস্টাল এরিয়া ডিক্রিজ হয়ে যাবে, ফরেস্ট এরিয়া ডিক্রিজ হয়ে যাবে, ফুড স্ক্যারসিটি হবে, হিউম্যান হেলথ এফেক্টেড হবে, তাহলেও হবে, গড়ে মার্কস পাওয়া। আচ্ছা, আমরা আর একটু সময় আছে আমাদের, আমরা এর পরের স্লাইডে যাই, এগুলো নোট আমি দিয়ে দিব। আরেকটা আমি রিসেন্ট চিটাগাং ইউনিভার্সিটির একটা প্রজেক্টের আন্ডারে খুব সুন্দর, এর আগে তো দেখলাম, আমি আবারও দেখাচ্ছি। এইটা কিন্তু পয়েন্ট আকারে দেওয়া, জি পর্যন্ত, বুঝছো, মানে এর 3 ভাবে কিন্তু উপস্থাপন করা। দেখো, ইম্প্যাক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং, মেইন ইম্প্যাক্ট 3টা, 1, 2, 3। তারপরে তুমি যদি এটাকে এবিসিডি করে আবার লিখতে চাও, কনসিকোয়েন্স, সি লেভেল রাইজের কনসিকোয়েন্স, তাহলে আবার এবিসিডি এর ভিতরে জি পর্যন্ত চলে গেল, তাহলে 3 এর আন্ডারে জি পর্যন্ত আসলো। কিন্তু তোমরা কেউ যদি ওটাকে বাদ দিয়ে আরেকভাবে উপস্থাপন করতে চাও, তাহলে এই যে গ্লোবাল ওয়ার্মিং ইম্প্যাক্টস অন বাংলাদেশ, বুঝছো, তাহলে এই যে সুন্দর এভাবে লিখলেও হবে। এটা নতুন অ্যাড করলাম। এই যে দেখো, এখানে একটা প্যারা দেওয়া আছে এই বাংলাদেশের উপরে, সুন্দর করে লেখা। তারপরে এখানে মাত্র এই যে ফুড সিকিউরিটি, লস অফ প্রপার্টি অ্যান্ড লাইফ, ওয়াটার স্কারসিটি, ল্যান্ড ডিগ্রেডেশন, লস অফ লাইভলিহুডস, ইনসিকিউরিটি অফ ওমেন এবং ডিসপ্লেসমেন্টের বাস্তু হারা, বুঝছো, অনেকে যে নদী ভেঙে যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসছে। তাহলে এভাবেও দিতে পারো, এভাবে দিলেও হবে, অথবা এই যে পুরাতন নোট, এটা কিন্তু পুরাতন, ইম্প্যাক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং, এখানে দেখো এখানে হাফ পেজ আর এখানে ফুল পেজ, এভাবে দিলেও হবে। খাতা তো আমি দেখি সাধারণত বিপারটা। আবার কেউ যদি মনে করো ওভাবে না, এইভাবে আমি দিব, এই যে এইভাবে একটা প্যারা প্রথমে লিখবো, যেটাকে আমরা যে কোনো জিনিস লেখার আগে একটা ইন্ট্রোডাকশন লিখি, লেখার পরে এই যে কয়েকটা পয়েন্ট আছে, ফুড সিকিউরিটি 1, 2, ওয়াটার স্কারসিটি 3, লস অফ প্রপার্টি অ্যান্ড লাইফ 4, ল্যান্ড ডিগ্রেডেশন অ্যান্ড লস 5, লস অফ লাইভলিহুডস 6, ইনসিকিউরিটি অফ ওমেন 7, ডিসপ্লে। এভাবে দিলেও সুন্দর হবে, যেটা তোমার ইচ্ছা। এরপরে আমরা লাস্ট আজকে আরেকটা জিনিস করে, আর বাকিটা আরেকদিন করবো, সেটা হচ্ছে ওজোন লেয়ার ডিপ্লেশন। এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট টপিকস, ওজোন লেয়ার ডিপ্লেশন। দেখো, এই পৃথিবীটাকে আল্লাহ পাক কত চমৎকার ভাবে সৃষ্টি করেছেন, তাই না? সবকিছুকে অত্যন্ত সুন্দরভাবে, কিন্তু অত্যন্ত পরিকল্পনা মাফিক। আমরা যে ধর্মেই বিশ্বাস করি, আমরা
আমরা সবাই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, সব ধর্মই সৃষ্টিকর্তাকে স্বীকৃতি দিয়েছে। কেউ আমরা বলেছি আল্লাহ, কেউ বলেছি ঈশ্বর, কেউ বলেছি গড, তাই না? আরো তো বিভিন্ন জন বিভিন্ন রকম বিভিন্ন ধরনের, কিন্তু প্রত্যেকেই একমত একজন সৃষ্টিকর্তা আছেন এবং সেই সৃষ্টিকর্তা অত্যন্ত সুনিপুণ ভাবে এই পৃথিবী থেকে সৃষ্টি করেছেন। তার ভিতরে একটা হচ্ছে এই ওজোন লেয়ার ডিপ্লেশন। ওজোন লেয়ার ডিপ্লেশন শব্দটা পরে বলতেছি। ওজোন লেয়ার এইটা যদি সৃষ্টি না করতো আমরা কেউ বাঁচতাম না। তাহলে দেখো কত চমৎকার সৃষ্টি, তাই না? এই জন্য কিন্তু বলা হয় যে যত ভাবে সে কিন্তু তত বেশি ধার্মিক হয়, জানো? যে যত সায়েন্স নিয়ে ভাবে, সায়েন্স কিন্তু ধর্মের বিপক্ষে না। সায়েন্স আর ধর্ম ওই অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এবং যারা খুব ডিপ ভালো বিজ্ঞানী তারা কিন্তু পরবর্তীতে শেষ বয়সে, প্রথম বয়সে নাস্তিক থাকলেও পরে কিন্তু হয়ে যায়, বিশ্বাসী হয়ে যায়। এনিওয়ে, ওজন, যদিও 1841 সালে প্রথম ওজন আবিষ্কৃত হয়, সায়েন্টিস্ট স্করিবেন এই জিনিসটা প্রথম আবিষ্কার করেন। আসলে কিন্তু পৃথিবীতে সবকিছু আবিষ্কৃত হয়ে আছে, তাই না? নতুন করে কিন্তু কিছু হচ্ছে না, আমরা খালি জানছি যে এটা এই, ওটা এই, সেটা সেই, এটাকে এই বলে, এটাকে এটা বলে, এটার সাথে ওটা মিশাইলে এটা হয়, এটা হয়, সেটা হয়। আসলে কিন্তু সবকিছুই হয়ে আছে। আমরা কি করছি? জ্ঞান আমাদেরকে একটু একটু করে আমরা সেই সুপ্রিম জ্ঞানের কাছাকাছি যাচ্ছি। তারপরেও কিন্তু আমরা যেতে পারবো কিনা জানি না, কিন্তু তারপরে কিন্তু একসময় আমরা ধ্বংস হয়ে যাব। যত বেশি জ্ঞানের দিকে যাচ্ছি তত বেশি কিন্তু একসময় আমাদেরকে ধ্বংস করে আবার নতুন করে পৃথিবী তৈরি হবে। এনিওয়ে, সেগুলো অন্য আলোচনা। তো 1841 সালে এই ওজোন আবিষ্কার করা হয়। তোমরা জানো যে ওজোন একটা স্তর আছে, কার্বন ডাই অক্সাইড গ্রিন হাউস স্তরেরও অনেক উপরে। গ্রিন হাউস স্তর তো নিচে আমাদের অ্যাটমসফিয়ারে, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার মানে আমাদের প্রায় 40 কিলো উপরে। আমাদের যে পৃথিবী আছে না, এখান থেকে প্রায় 30-40 কিলো উপরে। যদিও এই যে এখানে বলছে, তোমাদের এই নোটে বলছে 15 থেকে 35 কিলোর মধ্যে। এনিওয়ে, এই সমস্ত এই 15 থেকে 35 কিলো উপরে তোমার নীল একটা লেয়ার আছে। এই লেয়ারটা হচ্ছে ওজোন লেয়ার। ওজোন দেখতে কিন্তু নীলাভ একটা গ্যাস, কিন্তু ওখানে ঘন হয়ে সুন্দরভাবে আছে। এই ওটা ছাঁকনি হিসাবে ইউজ করছে পুরো পৃথিবীটাকে। যখন পৃথিবীর সূর্যের যে রে গুলো আসে, ওগুলোর ভিতরে অনেক ইলেকট্রন থাকে, অনেক মানে কি বলে আল্ট্রাভায়োলেট রে থাকে। এইগুলোকে ও ছেঁকে ফেলে, নিয়ে নেয়, অ্যাবজর্ব করে। ম্যাগনেট যেরকম ইয়ে করে, ঠিক সেরকম ছেঁকে নেয়, তারপরে আমাদের পৃথিবীতে আসে। ওজোন লেয়ার যদি না থাকতো তাহলে ওই সমস্ত আল্ট্রাভায়োলেট রে পৃথিবীতে আসার ফলে আমাদের জিন মিউটেটেড হয়ে যেত, আমাদের ক্যান্সার বেড়ে যেত, বা আমরা বিকলাঙ্গ হয়ে যেতাম, উদ্ভিদ বিকলাঙ্গ হয়ে যেত, সমস্ত প্রাণী বিকলাঙ্গ হয়ে যেত। মানে মোট কথা আমাদের স্বাভাবিকতা থাকতো না, আমরা সবাই মারা যেতাম। আসলে পৃথিবীতে এই মানে অ্যানিমাল কিংডম এবং প্লান্ট কিংডম থাকতো না। অন্য কি থাকতো না জানি না, হয়তো ইট পাথর থাকতো। তাহলে দেখো কত চমৎকার একটা ব্যবস্থাপনা আছে। তো এই ওজোন লেয়ারটা ইয়ে হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, বুঝছো? ওজোন লেয়ারটা ধ্বংস হয়ে যাচ্ছে, এবং এই ওজোন লেয়ার ধ্বংস হয়ে যাচ্ছিল, প্রায় পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছিল। কিন্তু তোমার সমস্ত পৃথিবীর মানুষ কিয়োটো প্রোটোকল নাম শুনছো মনে হয়, হ্যাঁ? এই তোমার এটা কোন জায়গায়, জাপানে। সব রাষ্ট্রপ্রধানরা একসাথে হয়ে কিয়োটো, তারপরে কানাডার মন্ট্রিল, আর একটা হচ্ছে রিও ডি জেনেরিও, ওই 3টা জায়গায় যে মিটিং গুলো হয়েছিল প্রোটোকল বলা হয়, বুঝছো? মানে যে প্রোটোকল বলতে ওখানে মিটিং এ যে রেজুলেশন হয়, আমরা যেমন বিভিন্ন সমিতির একটা মিটিং করি না, মিটিং করার পরে তো একটা লিখিত হয় যে মিটিং এ এই সিদ্ধান্ত গুলো হলো, তারপর তো সবাই সই করে, হ্যাঁ আমি রাজি, আমরা এই সিদ্ধান্ত গুলোর সাথে একমত। তো এই 3টা মন্ট্রিল, কিয়োটো এবং তোমাদের আর কি বলো রিও ডি জেনেরিওতে প্রথম হয় 1982 সালে, তারপরে তো কিয়োটো 1990, তারপরে তো যে মন্ট্রিল হলো। এই সমস্ত জায়গায় প্রথম সিদ্ধান্ত হয় যে না, পৃথিবীতে আমরা এরকম এলোমেলো ভাবে চলছি, আমাদের এই কার্বন যদি ওজোন যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমরা সবাই ধ্বংস হয়ে যাবো। সবাই মিলে কিন্তু ওজোনকে রক্ষা করার চেষ্টা করে, এবং সেই জন্য আমরা এখন
নাহলে কিন্তু আমরা প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছিলাম। তো এনিওয়ে, ওজোন লেয়ারটা কেন ডিপ্লেটেড হয় তোমাদের কিন্তু হোয়াট ইজ পরীক্ষা থাকবে, হোয়াট ইজ ওজোন, হোয়াট ইজ ওজোন লেয়ার, রাইট ডাউন দি কজেস অফ ওজোন লেয়ার ডিপ্লেশন। আচ্ছা, কজেস গুলো দেখো। প্রথমে হচ্ছে সিএফসি, কিছু কিছু কেমিক্যালস আছে, তার ভিতরে একটা আছে সিএফসি, তার ভিতরে আবার সিএফসি 11, সিএফসি 12, এই দুটো সবচেয়ে ডেঞ্জারাস। এগুলো ব্যবহার করা হয়, যেটা ডেঞ্জারাস সেটাই মানুষ ব্যবহার বেশি করে, কারণ সেটাতে সুবিধা বেশি। তো এগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, বুঝছো। আমরা তো মনে করছি যে শুধুমাত্র ওই এসি আর ফ্রিজে, আরে বাবা পৃথিবীতে অনেক হিমাগার আছে। এই যে আলুর হিমাগার দেখতেছে, আমাদের বাংলাদেশে আর কয়টা আছে কোল্ড স্টোরেজ? পৃথিবীর অনেক দেশে অনেক কিছু হিমাগারই রাখে, বুঝছো। পৃথিবীর যত সুপার মার্কেট আছে সবগুলাতে যা দেখবো যে মাছ মাংস সব হিমাগারে। আমাদের তো মাংস এই বাসায় ঝুলায় রাখছে, ওই কি বলে দিনাজপুরে ঝুলায় রাখছে, আমরা ওখান থেকে বিক্রি করে। পৃথিবীর অনেক দেশে কোনো দেশে এভাবে মাংস ঝুলায় রাখে না, সব ওই মার্কেটেই ফ্রিজ থাকে, লম্বা ফ্রিজ, হ্যাঁ, ওটার মধ্যে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে এই সিএফসি গ্যাস যে কি পরিমাণ ব্যবহৃত হয়, তারপরে এই যে যত ট্রান্সপোর্ট বড় বড় ভ্যান আছে, এগুলো কিন্তু হিমাগার করা, বুঝছো। এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে চলে যায়, বড় বড় জাহাজের মধ্যেও কিন্তু হিমাগার আছে, বুঝছো। হিমাগার বলে কোল্ড স্টোরেজ। সুতরাং আমরা শুধু বাংলাদেশের দিকে তাকালে হবে না, পৃথিবীর যত উন্নত দেশ তারা তত বেশি সিএফসি গ্যাস ছাড়ে। তো এই সিএফসি গ্যাস কিন্তু একটা মারাত্মক জিনিস। তারপরে হচ্ছে দেখো, সিএফসি গ্যাসে থেকে ক্লোরিন, বুঝছো। এই যে নিচে একটা রিয়াকশন আছে, এই রিয়াকশনটা দিবা সবাই, এই রিয়াকশনটা দিলে আমরা খুশি হই। ক্লোরিন কি থাকে বলতো? ক্লোরিন অক্সিজেন, মানে আমাদের বাতাসে তো অক্সিজেন আছে, সে অক্সিজেনের একটা অণুর সাথে মিলে ক্লোরিন অক্সাইড হয়। সেই ক্লোরিন অক্সাইড থেকে আবার কার্বন ডাই অক্সাইড, ও আছে ক্লোরিন থেকেও যেমন ক্লোরান অক্সাইড হয়, কার্বন থেকেও কার্বন মনোঅক্সাইড এবং অক্সিজেন হয়। সে অক্সিজেন ভেঙে আবার O3 তে অক্সিজেন থাকে। O3 মানে হচ্ছে, এটাকে কি বলা যায়? O3 মানে হচ্ছে ওজন। ওজন কিন্তু কিছুই না, আল্লাহ পাকের কি সৃষ্টি দেখো। ওজন কিন্তু হচ্ছে অক্সিজেন এবং তার সঙ্গে একটা জাইমান অক্সিজেন, ওই যে থার্ড ব্র্যাকেট দেওয়া যে অক্সিজেন, এটাকে বলা হয় কি, আমরা পড়ছি না, জাইমান অক্সিজেন। জাইমান মানে হচ্ছে যে অক্সিজেনটা অস্থির মনা, ওই অণুটা, যেহেতু ওই অণুটার সাথে কোনো ইলেকট্রন নাই, ও কিন্তু অস্থির হয়ে থাকে। কিন্তু অস্থির হয়ে ও আমাদের উপরে 15 থেকে 35 কিলোমিটার উপরে ওই অক্সিজেনের সাথে ওই অস্থির অক্সিজেনের একটা অণু মিলে যে O3 হয়েছে, অর্থাৎ ওজন হয়েছে, ওজন হয়ে থাকে। তাহলে ওই অস্থির অক্সিজেনটা কিন্তু খালি অস্থিরতা, ও কারোর সাথে জোট বাঁধার জন্য অস্থির থাকে। আর আমাদের এই দিক থেকে যদি কোনো ক্লোরিন ওখানে চলে যায় অথবা কোনো কার্বন ডাই অক্সাইড যদি ওখানে চলে যায়, তাহলে সে কি করে? সে ওই অক্সিজেনটাকে পট করে ধরে নেয়। তো ওই অক্সিজেনটাকে যদি পট করে ধরে নেয়, তাহলে কি আর ওজন থাকবে? তাহলে তো ওজন হবে না, তাহলে তো অক্সিজেনে রূপান্তরিত হয়ে গেল। অর্থাৎ আমাদের উপরের অ্যাটমসফিয়ারে যে ওজন আছে সে অক্সিজেনে রূপান্তরিত হয়ে যায়, তার মানে ওজন আর থাকে না। তো সেই প্রবলেমটাই, তার মানে ওইখানে ক্লোরিন চলে যায়, ওইখানে কার্বন ডাই অক্সাইড চলে যায়। তাহলে এই ক্লোরিন এবং কার্বন ডাই অক্সাইড যদি আমাদের উপরের লেয়ারে ভাসতে ভাসতে না যেত, তাহলে ওজনই থাকতো। কিন্তু যেহেতু ওখানে ক্লোরিন এবং কার্বন ডাই অক্সাইড বেশি পরিমাণ তৈরি হচ্ছে আমাদের পৃথিবীতে, এবং এরা ধীরে ধীরে ভাসতে ভাসতে চলে যাচ্ছে সেই 15-35 কিলোমিটার দূরে গিয়ে ওইখানে যে ওজন আছে, সে ওজনের যে গঠনতন্ত্র, সে গঠনতন্ত্রে যে একটা অস্থির জাইমান অক্সিজেন আছে, সেই জাইমান অক্সিজেনটাকে সে নিয়ে নিচ্ছে। আর জাইমান অক্সিজেন পট করে ক্লোরিনের সাথে অথবা কার্বন ডাই অক্সাইডের সাথে মিশার চেষ্টা করতেছে। এই চেষ্টার ফলেই ওজনটা ভেঙে যাচ্ছে, ওজন লেয়ারটা ডিপ্লেটেড হয়ে যাচ্ছে। ডিপ্লেশন মানে হচ্ছে ধ্বংস, অর্থাৎ ক্ষয় হয়ে যাচ্ছে। আমরা আরো ভালো ভাষা বলতে পারি ক্ষয়। আচ্ছা, এরপরে দেখো একটা কোশ্চেন আছে যে এই ওজন লেয়ার ক্ষয় হলে আমাদের কি হবে? এই ওজন লেয়ার ক্ষয় হলে কি হবে বলো? আমাদের হিউম্যান বডিতে প্রবলেম হবে এবং প্লান্ট বডিতে প্রবলেম। আসলে হিউম্যান বডি এখানে লেখা আছে, এখানে শুধু হিউম্যান বডি না, যত অ্যানিমাল বডি আছে, হিউম্যান ছাড়াও তো অ্যানিমাল আছে, অনেক ধরনের
বায়োডাইভার্সিটিতে অনেক অ্যানিমাল আছে, এই অ্যানিমাল গুলাই ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, তো হিউম্যান বডিতে কি কি হবে দেখো, এটা ভাইভাতে আসে বা তোমাদের লিখতে হবে। স্কিন ক্যান্সার, হ্যাঁ, স্কিন ক্যান্সার, এই জন্য দেখবো যে আমরা সানস্ক্রিন দিয়ে অনেকে বলে যে বের হতে, যাতে সানটা ইয়ে না হয়, রিফ্লেক্ট করে চলে যায়, সানস্ক্রিন দিই, তাই না? যার সবার পক্ষে তো সানস্ক্রিন দেওয়া সম্ভব না। তাহলে ইউভি রেডিয়েশন আসলে স্কিন ক্যান্সার হবে। সানবার্ন, সানবার্ন, অনেকে কিন্তু সবার ত্বক কিন্তু একরকম না, এক একজনের ত্বকের সেন্সিটিভিটি কিন্তু এক এক রকম। আমার ক্লাস নিচ্ছি, হ্যাঁ, অনেক এই যে এখন ইয়ে হচ্ছে, কি হচ্ছে বলতো, করোনা কিন্তু আমরা অনেকে বলতেছি যে হবে না, কিছু হবে না, আমার কিছু হবে না। এটা কিন্তু তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারো না, কারণ আমাদের ইমিউন সিস্টেমটা একদম ইউনিক, এক একজনের ইমিউন সিস্টেম এক এক রকম। কার ইমিউন সিস্টেমটা যে উইক এটা কিন্তু আমরা কেউ জানি না। যেমন ক্যান্সার, এই সেদিন একজনের ক্যান্সার হলো, এই যে আমার এক বন্ধুরই ব্লাড ক্যান্সার হয়েছে, বুঝছো? তো এই কয়েকদিন আগে। তোমার কখন ক্যান্সার হবে তুমি জানবা? সুস্থ মানুষ, এই যে আমার আর একটা কলিগ, বা তারও দেখলাম ফুসফুসে ক্যান্সার হয়েছে, স্কলারশিপ পাইছিল, জাপানি স্কলারশিপ, সেখান থেকে তাকে ফেরত পাঠাইছে। একটু কাশতেছিল, পরে জাপান উন্নত দেশ, টেস্ট করছে, টেস্ট করে দেখে যে তার মানে মারাত্মক ফুসফুস ক্যান্সার। তো সে বলছে তুমি ফ্যামিলির সঙ্গে বসবাস করো, যাও বাংলাদেশে পাঠিয়ে দিছে। তো এখন এগুলো কি বোঝা যায়? এগুলো বোঝা যায় না। ঠিক সেরকমের এই করোনার কারণে কে এফেক্টেড হবে, কার লাংস এফেক্টেড হবে, কার ব্লাড সার্কুলেশন এফেক্টেড হবে। এখন কিন্তু করোনার কারণে লাংস এফেক্টেড হচ্ছে। লাংস মানে হচ্ছে আমাদের শ্বসনতন্ত্র, আমাদের শ্বাস প্রশ্বাসের প্রবলেম হচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে ব্লাড ক্লটিং হয়ে যাচ্ছে, অর্থাৎ শরীরের মধ্যে হঠাৎ করে সারা মারা যাচ্ছে, কারণ হচ্ছে শরীরের মধ্যে রক্ত জমাট বেঁধে যাচ্ছে। হ্যাঁ, রক্ত জমাট বেঁধে আর রক্ত চলাচল করতে পারছে না, ফলে সে মারা যাচ্ছে। এই দুটো ভাবে এখন মানুষ মারা যাচ্ছে। আর একটা কারণে অনেকে ডায়রিয়া হচ্ছে, অর্থাৎ তার যে রেচনতন্ত্রটা নষ্ট করে দিচ্ছে। এই যে তিনটা কাজ হচ্ছে, এই তিনটা কাজ কার হবে না এটা কেউ গ্যারান্টি দিতে পারে না। বাহ্যিক ভাবে একজন অনেক শক্তিশালী, হেলদি, হ্যাঁ, একেবারে আর্নল্ড শোয়ার্জনেগার অথবা কি মোহাম্মদ আলী, কিন্তু তার ইমিউন সিস্টেমে কোথাও একটা, ইমিউন সিস্টেম মানে বোঝাতে হবে বিটা সেল, এটা ব্লাডে থাকে, তার বিটা সেল খুবই সেন্সিটিভ। এটা তোমরা কেউ জানো না, বিটা সেল যেটা বলা। এই বিটা সেলটা যদি তার সেন্সিটিভ হয়, সেই সেন্সিটিভ বিটা সেল কিন্তু করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে একদম তাকে ড্যামেজ করে দেবে। আর একজন দেখছো লিন অ্যান্ড থিন, পাতলা, খাওয়া দাওয়া করে না, কিছুই করে না, কিছুই পায় না, তারপরেও হয়তোবা তার বিটা সেলটা, তার ব্লাডে যে বিটা সেল আছে, সেই বিটা সেলটা স্ট্রং। বাহ্যিক ভাবে সে যতই লিখা থিন একেবারে অসুস্থ, মরা ধরা রিক্সাওয়ালা, যাই হোক, কিন্তু তার বিটা সেলটা শক্তিশালী, যার কারণে কিন্তু তার কিছুই হচ্ছে না করোনা। এই জন্য আমরা কিন্তু কেউ জানি না কাকে এটা অ্যাটাক করবে। ইটস এ সাইলেন্ট কিলার, সাইলেন্ট কিলার, অর্থাৎ একটি নীরব ঘাতক, বুঝছো? এই জন্য বিজ্ঞানীরা খুব ভয় আছে, কিন্তু যে যতই বলুক তোমার কোনো গ্যারান্টি নাই। তো যাই হোক, স্নো, ব্লাইন্ডনেস, আই ড্যামেজ, রিঙ্কলিং অফ স্কিন, চেঞ্জ অফ ডিএনএ চেঞ্জ হয়ে যাবে। প্রতিবন্ধী বাচ্চা, ইদানিং কিন্তু বাচ্চা কাচ্চা প্রতিবন্ধী হচ্ছে, জানো তোমরা? প্রতিবন্ধীর সংখ্যা বেড়ে যাচ্ছে, যেটাকে বলা হয় ডিজাবল, তাই না? অটিস্টিক আমাদের পরিচিত অনেকেরই বাচ্চা জন্ম নেওয়ার পরে হাঁটাচলা করতে পারে না, কেউ হয়তো কথাই বলতে পারে না, কারো হয়তো বোধ শক্তি কম, কেউ হয়তো বুঝতে পারে না। এগুলো কিন্তু হচ্ছে। এর কারণ কি জানো? রেডিয়েশনস যদি বেশি আসে, তাহলে আমাদের ডিএনএ মেকআপ চেঞ্জ হয়। তোমরা জানো যে ডিএনএ ভেরি সেন্সিটিভ, অনেক গুরুত্বপূর্ণ। একটি ডিএনএ থ্যালাসমিয়া হয় ডিএনএ ত্রুটির কারণে, ক্যান্সার, এগুলো সবই ডিএনএ ত্রুটির কারণে। সো হিউম্যান বডিতে এটা প্রবলেম করে। আরেকটা হচ্ছে প্লান্ট বডি, শেষ করে দেবো আর 15 মিনিট পর। হ্যাঁ, আরেকটা হচ্ছে প্লান্ট বডি। তোমরা জানো যে আমাদের যত রকমের প্লান্টস আছে, প্লান্টস গুলো আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই, সেল একই। এখন মানুষের, তোমরা জানো তো, প্লান্ট সেল এবং হিউম্যান সেল, একটাতে কি কোষ প্রাচীর থাকে, আর একটাতে কোষ প্রাচীর থাকে না। প্লান্ট সেলে কোষ প্রাচীর থাকে, কিন্তু হিউম্যান বডির সেলে কিন্তু কোষ প্রাচীর থাকে না।
প্লান্টের এইটুকু পার্থক্য, কিন্তু মাইটোকন্ড্রিয়া সব একই রকম। এনিওয়ে, হ্যাঁ, প্লান্ট সেলে ইয়ে থাকে না, প্লান্ট সেলে ইয়ে থাকে কি বলে যে ক্লোরোপ্লাস্ট থাকে। আর ক্লোরোপ্লাস্ট থাকে বলেই তো ওরা নিজের খাদ্য প্রস্তুত করতে পারে, তাই না? কিন্তু হিউম্যান সেলে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে না। আমাদের দেহে যদি ক্লোরোপ্লাস্ট থাকতো তাহলে কিন্তু আমরাও খাবার তৈরি করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের স্কিন গুলো সবুজ হয়ে যেত। এবং কিছু কিছু বিজ্ঞানীরা নাকি এটা চেষ্টা করতেছে, বুঝছো, সবুজ স্কিন আলা। এগুলো আমরা ইয়েতে দেখি, কিসে দেখি বলতো, সায়েন্স ফিকশন। কিন্তু একটা জিনিস মনে রাখবো, আজকে যেটা সায়েন্স ফিকশন, এটা কিন্তু একসময় দেখবা বাস্তব হয়ে গেছে, তাই না? তো বলা হচ্ছে যে আচ্ছা, তাহলে আমরা মানুষের সেলের মধ্যে ক্লোরোপ্লাস্ট ঢুকা দিই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে, তাহলে মানুষের কি হবে? মানুষের স্কিন সবুজ হয়ে যাবে। তখন মানুষ কি করবে? রোদের মধ্যে বাড়াইলেই তার সারাদিনের খাবার হয়ে যাবে, মানে কার্বন ডাই অক্সাইড নিয়ে, পানি তো বাতাসেই আছে, গাছ যেরকম নিজের খাদ্য তৈরি করবে, মানুষও নিজের খাদ্য তৈরি করবে, আরামে ঘুরে বেড়াবে, কোনো খাওয়া লাগবে না, দেওয়া লাগবে না। এরকমের আবিষ্কারও চলতেছে নাকি আন্ডারগ্রাউন্ডে, সত্য সত্য। এবং যেদিন কিন্তু এগুলো আবিষ্কার হবে সেদিন কিন্তু পৃথিবীতে আসলে ধ্বংস হয়ে যাবে, মানে মানুষ বেশি পাকামো হয়ে যাচ্ছে। তো এখনই ক্লোরিং করতেছে, এখন আবার ক্লোরোপ্লাস্ট ঢোকানোর চেষ্টা করতেছে হিউম্যান বডিতে। আচ্ছা, করতে থাকুক। তো এই প্লান্ট বডি গুলো কিন্তু এফেক্টেড হয়, হ্যাঁ, প্লান্টের গ্রোথ এফেক্টেড হয়, ফটোসিনথেসিস স্লোয়িং হয়ে যায়, জার্মিনেশন ডিলে হয়ে যায়, তারপরে মাইক্রো অর্গানিজম গুলো ফাংশন করতে পারে না, এই সমস্ত কারণে হয়ে যায়। আচ্ছা, আমরা একদমই শেষ, লাস্ট স্লাইড। তোমরা দেখো, লাস্ট স্লাইডটা হচ্ছে তোমার ওজোন লেয়ার ডিপ্লেশনটাকে আমরা কিভাবে একটু কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে? এই সিএফসি গ্যাস যেটা আছে, বুঝছো, এই সিএফসি গ্যাসের পরিবর্তে আমাদের এইচএফসি গ্যাস ব্যবহার করতে হবে। যতই বলো, আমরা যেটা বলি, একটা কথা বলে না, নেসেসিটি কি মানে মানে প্রয়োজন আইন মানে না, তাই না? এটাকে ইংরেজিতে খুব সুন্দর একটা কথা বলে না, নেসেসিটি নিডস নো ল, বাইন্ডস নো ল। ঠিক সেরকম আসলে আমরা যত সুন্দর সুন্দর কথা বলি, আমরা যদি বিকল্প না দিই, মানুষ কিন্তু এটা করতেই থাকবে, তাই না? যে চুরি করে তাকে যদি তুমি চুরির বিকল্প, যেমন আমি পৃথিবীর অনেক দেশে দেখি কোনো চুরি নাই, অনেকে বলতে পারে ওরা খুব ভালো সব, আরে বাবা, ওদের দেশে চুরি করার দরকার পড়ে না। তুমি জানো, একটা লেবারের, কালকে দেখলাম ইয়াতে যারা লেবার, মানে যারা, তাদের বেতন বেশি, আর আমাদের প্রফেসরদের বেতন কম। উল্টা পুরা ইউরোপে আমি নিজে দেখছি, ইউরোপ, আমেরিকাতে যারা এই যে ইয়াতে কাজ করে, যে আমি যেমন কাজ করতেছি কম্পিউটারে, তোমাদের সাথে সুন্দর করে একেবারে এসি রুমে বসে গল্প করতেছি, হ্যাঁ, আমার বেতন কিন্তু এখানে কম হবে। আমার বেতন হবে ঘন্টায়, ধরো আমি তোমাকে উদাহরণ দিচ্ছি, ঘন্টায় $20, ঘন্টায় $20, তাহলে 8 ঘন্টা, $20 মানে কত? $160, 160, 8 ঘন্টা, 8 × 16, 160, $160 মানে কত? আচ্ছা, $100 ধরো 8,500 টাকা, 8 × 12, আচ্ছা 15,000 টাকা, তাহলে 15,000 টাকা, তাহলে 3 × 9 কত? 4.5 লাখ টাকা বেতন হবে আমেরিকাতে। আমেরিকার হিসাব দিচ্ছি, 4.5 লাখ টাকা আমার বেতন। আর যারা রাস্তায় কাজ করে, ওই যে ড্রেনের ময়লা পরিষ্কার করে, অথবা ওই যে রাস্তা তৈরি করে, অথবা কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করে না, বিভিন্ন কাজ আছে না, এই যে রাজমিস্ত্রির কাজ করে, এদের ঘন্টায় কত বেতন জানো? মাইন্ড ইট, $50, ঘন্টায় $50। তার মানে দিনে কত? 8 ঘন্টা কাজ করলে 50 × $400, $400 মানে কত টাকা? 8,000, 8,500 না, 8,000 করেই ধরো, 80 টাকা করেই ধরো, আর 32,000। তাহলে ও যদি 20 দিনও কাজ করে, 32 দুগুণ 20 দিন, 10 দিন কাজ করলো না, তাহলে 20 দিন কাজ করলো, তাহলে 32,000 × 20, কত হলো? 6.5 লাখ টাকা। তাহলে একজন লেবারের বেতন হচ্ছে 6.5 লাখ টাকা, তাও 20 দিন কাজ করে। আর আমি একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সপ্তাহের 2 দিন করে বাদ দাও, তাই তো হচ্ছে 20 দিনই তো হচ্ছে। আমি 20 দিন কাজ করব, আমার বেতন হবে 4.5 লাখ টাকা। তাহলে কি চুরি করার দরকার আছে? সেই জন্য ওই সমস্ত দেশে কোনো চোর নাই। অর্থাৎ যারা লোয়ার শ্রেণী, যারা হাতের কাজ করে, তাদেরই বেতন বেশি, আর যারা আমাদের মতো শিক্ষিত, তাদের বেতন কম। এর কারণ যারা শিক্ষিত তাদের তো ব্রেন ভালো, তারা তো ভালো, ভদ্র, নৈতিকতা বেশি। নৈতিকতা কম হয় যার শিক্ষা কম, কিন্তু যার শিক্ষা কম তাকে যদি আমি পর্যাপ্ত টাকা পয়সা দিই, তাহলে কি তার চুরি করতে ইচ্ছা করবে? তাহলে কি তার ডাকাতি করতে ইচ্ছা করবে? করবে না। এই জন্য
দেখছো কত সিস্টেমেটিক। আর আমাদের এখানে উল্টা, আমাদের এখানে লেবারের বেতন সবচেয়ে কম, তাই না? 350 টাকা বেতন, জানো? প্রতিদিন কাজ করবে একটা বেচারা, সকাল থেকে 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত রোদের মধ্যে সমস্ত কাজ করবে। তার বেতন আমরা কত দিই জানো? 350 টাকা। কদিন আগে তো 250 টাকা ছিল। 350 টাকা। তাহলে একজন মানুষ যদি 350 টাকা বেতন পায়, তাও তো সবাই পায় না, যারা সৌভাগ্যবান তারা পায়। তুমি চিন্তা করো, 350 টাকা, আচ্ছা 400 টাকায় ধরলাম, তাহলে 400 যদি সে 20 দিন কাজ করে তাহলে কত হচ্ছে? আমেরিকার সাথে একটু তুলনা করো, 4 8,000 টাকা। 8,000 টাকা, তাও সবাই কি কাজ পায়? তাহলে কেন চুরি ডাকাতি হবে না বাবা? এনিওয়ে, অন্য প্রসঙ্গে গেলাম, আমরা শেষের দিকে চলে আসছি। এইচএফসি গ্যাসটা ভালো, বুঝছো? তাহলে আমাদের কি করতে হবে এখন? এইচএফসি গ্যাসটা সরবরাহ করতে হবে, প্রোডাকশন বাড়াইতে হবে যদি একটু দাম বেশি, এবং সবাইকে উৎসাহিত করতে হবে যে তোমরা সিএফসির বদলে এইচএফসি গ্যাস ব্যবহার করো। লাস্ট কোশ্চেন, এটা পরীক্ষা থাকতে পারে 2-3 মার্কস। রাইট ডাউন দি থ্রেড অফ ওজোন লেয়ার ডিপ্রেশন ইন বাংলাদেশ। স্পেসিফিক আমরা তো এতক্ষণ করলাম গ্লোবাল, বাংলাদেশ তো করতে হবে। বাংলাদেশে তোমার এই গ্যাসের কি অবস্থা, মানে এটার জন্য বাংলাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, এদের এখানে লেখা আছে। হ্যাঁ, ওজোন লেয়ার যদিও একটা মানে ওয়ার্ল্ড গ্লোবাল, কিন্তু বাংলাদেশও কিন্তু এর দ্বারা এফেক্টেড হবে। এর কারণ হচ্ছে কি, বাংলাদেশ গরিব, বাংলাদেশে যে যতই বলুক অনেক সিএফসি ফ্রেজ ট্রিজ এগুলো ব্যবহার করা হয় বাংলাদেশে। তো এগুলো যদি দাম এখন যদি হাই কোয়ালিটি ফ্রিজিং গ্যাস ব্যবহার করা হয় তাহলে তো দাম বেড়ে যাবে সেগুলোর। তো যাই হোক, সেই দামওয়ালা জিনিসই আমাদের কিনতে হবে। তো এনিওয়ে, সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশ ট্রপিক্যাল কান্ট্রিতে, ট্রপিক্যাল বা সাব ট্রপিক্যাল আমরা বলি। হ্যাঁ, তো ওই সাব ট্রপিক্যালে এখানে প্রচুর সানলাইট, আমাদের বাংলাদেশে প্রচুর সানলাইট আসে। আর যদি এই সানলাইটটা যদি খারাপ হয়, তোমরা জানো আমি যেমন সুইডেনে ছিলাম, ওখানে 2-3 মাস সানলাইট থাকে, বুঝছো? আর একটা দেশের কথা তোমার নাম শুনছো, নরওয়ে, ওখানে নাকি 6 মাস। আমার এক টিচার ওখান থেকে, নরওয়ে কিন্তু দেয়, স্কলারশিপ দেয় ভালো ভালো। নরওয়ে কিন্তু একটা দেশ, রিচ দেশ, কারণ তেল আছে প্রচুর, তেল বিক্রি করে ওরা পৃথিবীর অনেক মানে ধনী দেশ। তো নরওয়েতে যদি কেউ যাও তাহলে 6 মাস পাবা রাত, 6 মাস দিন। নরওয়ের উত্তরের যদি তোমার ইউনিভার্সিটি পড়ে তাহলে কি করবা? 6 মাস কি পাবা? একদমই রাত, আর 6 মাস দিন। তাও সে দিন মানে কি 2-3 ঘন্টা লাইট। তাহলে কি অবস্থা চিন্তা করো। কিন্তু আমাদের বাংলাদেশে কি তাই? আমাদের বাংলাদেশে কিন্তু লাইটের সংখ্যা বেশি। তো যদি সেই লাইটটা যদি ওজোন লেয়ার না থাকে, একটু কল্পনা করো, ওজোন লেয়ার ধ্বংস হয়ে গেছে, আল্ট্রাভায়োলেট রে প্রবেশ করতেছে, তাহলে ক্ষতিগ্রস্ত হবে কে? বাংলাদেশ আর আফ্রিকা। মানে মরার উপর খরার ঘাট, কথা বলে না? আমরা এমনিতেই দুর্বল, টাকা পয়সা কম, আমাদের উপরেই পড়বে সবচেয়ে বড় আঘাত। আর যারা এই সিএফসি গ্যাস বেশি ব্যবহার করতেছে, নর্থ আমেরিকা, ইউরোপ, তাদের তো লাইটই কম, ফলে ওরা কিন্তু একটু সেফে আছে, লাইট ছাড়াই ওদের চলে। হ্যাঁ, ওরা সেই মেকানিজম করে নিছে। তো আমার পড়ানো আজকের মতো এখানেই শেষ হলো। আজকে আমরা 3টা জিনিস পড়লাম। আর একবার বলি, একটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস, আর একটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, আর একটি হচ্ছে ওজোন লেয়ার ডিপ্রেশন। আমাদের আর একটা বাকি থাকলো, সেটা হচ্ছে অ্যাসিড রেইন। এটা আমি আরেকটা ক্লাস নিব, তোমরা যদি রাজি থাকো আগামী সপ্তাহে বুধবারে ওই ক্লাসে আমরা অ্যাসিড রেইন এবং আমার বাকি অংশটুকু পড়বো। আচ্ছা, আমি এখন স্ক্রিন শেয়ারিং স্টপ করছি, স্টপ শেয়ারিং। আমি এখন আনমিউট করছি। খুব ভ্যালিড কোশ্চেন যদি কারো থাকে তাহলে তারা, আচ্ছা পার্টি মিউট, তোমাদেরকে কিভাবে আনমিউট করবো বলো তো? হ্যাঁ, তোমাদেরকে আনমিউট করে দিলাম। হ্যাঁ, এখন আমাকে কেউ প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো, বা কোনো সিআর একটু কথা বলো তো। সিআর কে? সাইফুল ইসলাম, তোমার কথা শোনা যাচ্ছে না। সিআর,
হ্যাঁ বলো। তোমার কিছু বলো, তুমি আজকের ক্লাসের উপরে তোমার কোনো কোশ্চেন আছে কিনা বা কি তোমাদের অনুভূতি কি সেটা ব্যক্ত করো। হ্যাঁ, আমাদের হাতে আর 6 মিনিট সময় আছে। হ্যালো, তোমার কথা শুনতে পাচ্ছি না তো। স্যার আজকে ক্লাসের বড় বড় যে আগের ক্লাসগুলো মুক্তি হয়েছে স্যার। আমরা ক্যাম্পাসে যে ক্লাসগুলো করতাম ওগুলো করি স্যার। এই তোমার ক্যাম্পাসে আমরা যখন স্যার আপনার ক্লাস করতাম, বোঝা যাচ্ছে না তোমার কথা, কাটা কাটা হচ্ছে কেন? ইয়া কি বললা? হ্যালো, স্যার নেটওয়ার্ক একটু প্রবলেম। আহা